এই মুহূর্তে আপনি এই যে ভিডিওটা দেখতেছেন, আপনি কি জানেন আপনাকেও কেউ না কেউ দেখছে? আপনি এখন কি করছেন, কার সাথে কথা বলতেছেন, সবকিছুই কিন্তু ফলো করা হচ্ছে। আমাদের দেশে এমন দুটো সংস্থা আছে যারা কোনো প্রেস কনফারেন্স করে না, তাদের কোনো অফিসে সাইনবোর্ড নেই, কোনো স্পোকস পার্সনও নেই, অথচ এই মুহূর্তে ঠিক এই মুহূর্তেই তারা কাজ করছে। একজন দেশের ভেতরে, অন্যজন দেশের বাইরে, কিন্তু সেটা সম্পর্কে আপনাদের কোনো আইডিয়াই নেই। এই দুটো সংস্থার নাম কিন্তু আপনাদের কাছে খুবই পরিচিত। এক দল হচ্ছে এনএসআই আর অন্য দল হচ্ছে ডিজিএফআই। এই দুটো দলই কিন্তু বাংলাদেশের গোয়েন্দা সংস্থা। এই দুটো দলই বাংলাদেশের চোখ আর কান, কিন্তু এদের মিশনও আলাদা, ক্ষমতাও আলাদা, ইভেন খেলার যে মাঠ আছে সেটাও আলাদা। তাহলে প্রশ্ন হচ্ছে, সব গোপন মিশনে কে বেশি শক্তিশালী? আজকের এই ভিডিওতে আমরা সেই ইনফরমেশনই আপনাদের সাথে শেয়ার করব। আরো এমন কিছু আপনাদের জন্য টুইস্ট রয়েছে যেটা আপনারা কখনো চিন্তাও করতে পারেননি। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম এক্সক্লুসিভ ভিউয়ার্স। একটা দেশ চালাতে শুধুমাত্র কি পুলিশ আর সেনাবাহিনী লাগে? না, শুধু পুলিশ আর সেনাবাহিনী দিয়ে কখনো একটা দেশ চালানো সম্ভব না। গোপন অপারেশন এই সবগুলোই কিন্তু করে থাকে এই দুই দল। এই এনএসআই সরাসরি কাজ করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে, মানে এরা হচ্ছে সিভিলিয়ান সরকারের চোখ। দেশের ভেতরে যত রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সব ধরনের হুমকি কিন্তু এরা পর্যবেক্ষণ করে, আর এইগুলাই হচ্ছে এদের মূল কাজ। এবার আসি ডিজিএফআই কে নিয়ে, যেটার ফুল ফর্ম হচ্ছে ডাইরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স। এই ডিজিএফআই হচ্ছে সামরিক বাহিনীর নিজস্ব গোয়েন্দা সংস্থা। এরা সরাসরি সেনাপ্রধানের কাছে রিপোর্ট পেশ করে। এদের মধ্যে রয়েছে মিলিটারি ইন্টেলিজেন্স, কাউন্টার ইন্টেলিজেন্স, বিদেশের যেসব হুমকি আছে সবকিছু নিয়ে এদের জগৎটা তৈরি করা হয়েছে। কিন্তু আসল মজাটা হলো, এই দুটো সংস্থার কাজের জায়গা কিন্তু অনেক সময় ওভারল্যাপ করে এবং সেখানে সৃষ্টি হয় প্রতিদ্বন্দ্বিতার একটা সাইলেন্ট, ইনভিজিবল রাইভালরি। বাংলাদেশের ইতিহাসে কিন্তু এই দুটো সংস্থার টানাটানি এই রাজনৈতিক ইতিহাসকে অনেকবার প্রভাবিত করেছে। সরকার বদলেছে, ক্ষমতা স্থানান্তরিত হয়েছে, অনেক ইতিহাসই আছে। তো চলেন ইতিহাসের দিকে যাই। গল্পটা শুরু হয় 1971 সালে। স্বাধীনতার পরে বঙ্গবন্ধু বুঝতে পেরেছিলেন একটা নতুন দেশকে টিকিয়ে রাখতে হলে শুধু সেনাবাহিনী কিন্তু যথেষ্ট না, তার দরকার একটা সিভিলিয়ান গোয়েন্দা সংস্থা। আর এর পরিপ্রেক্ষিতে 1972 সালে গড়ে ওঠে এনএসআই এর পূর্বসূরি সংস্থা। তখন এটার অন্য নাম ছিল, কিন্তু 1975 সালে পট পরিবর্তনের পরেই কিন্তু সামরিক শাসন আসে। 1977 সালে ডিজিএফআই প্রতিষ্ঠিত হয় এবং সামরিক শাসনে স্বাভাবিকভাবে ডিজিএফআই আরো বেশি ক্ষমতাশালী হয়ে ওঠে। জিয়াউর রহমান এবং এরশাদের আমলে ডিজিএফআই শুধুমাত্র মিলিটারি ইন্টেলিজেন্স ছিল না, রাজনৈতিক নজরদারিতেও তখন তারা ঢুকে পড়ে। বিরোধী নেতাদের ওপর নজরদারি, সাংবাদিক যারা ছিল তাদের উপর নজরদারি, এমনকি অন্য যেসব সংস্থা ছিল তাদের উপরেও কিন্তু তারা তদারকি করা শুরু করে। আর ঠিক এখানেই একটা আনটোল্ড চ্যাপ্টার তৈরি হয়, আর এই চ্যাপ্টারটা হচ্ছে অপারেশন ক্রসফায়ার। 2004 থেকে 5 সালের ভেতরে কিন্তু জঙ্গিবাদের অনেক উত্থান হয়। তখন এনএসআই আর ডিজিএফআই দুটো সংস্থায় তথ্য সংগ্রহ করছিল, কিন্তু তাদের প্রবলেম ছিল একটাই, তারা নিজেদের মধ্যে কোনো তথ্য শেয়ার করতো না। তারা দুটো প্যারালাল ট্র্যাক হিসেবে চলতো। এই যে তথ্যের যে গ্যাপটা ছিল, এই তথ্যের গ্যাপের কারণে কিন্তু জেএমবির মতো সংগঠনের এত দ্রুত বিস্তার হয়েছিল। কিন্তু আসল খেলাটা শুরু হয় কিন্তু এরপর থেকেই, যেটা 1/11-এর সময়। সালটা তখন 2007, যখন সামরিক সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসে। ঠিক তখনই ডিজিএফআই এর প্রভাব কিন্তু সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। রাজনীতিবিদদের গ্রেপ্তার করা হয় -2 ফর্মুলায়। এই পুরো পর্বে ডিজিএফআই এর ভূমিকা নিয়ে গবেষকরা অনেক কিছু লিখেছেন। এনএসআই কিন্তু তখন ঠিক তুলনামূলকভাবে পেছনে ছিল, কিন্তু 2009 সালে আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতায় আসার পরে রেশিওটা আবার চেঞ্জ হতে শুরু করে। 2024 সালে রাজনৈতিক যে পট পরিবর্তন হয়, এটার পরে কিন্তু যখন অন্তর্বর্তীকালীন সরকার আসে, তখন এই দুটা গোয়েন্দা সংস্থার জবাবদিহিতা নিয়ে কিন্তু অলরেডি অন্তর্বর্তীকালীন সরকার কথা বলেছে। পৃথিবীর বেশিরভাগ গণতান্ত্রিক দেশে কিন্তু গোয়েন্দা সংস্থার উপর সংসদীয় তদারকি থাকে। বাংলাদেশে এই ব্যবস্থা কতটুকু কার্যকর সেটা নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে প্রশ্ন হয়ে আসতেছে। কিন্তু আমার আর আপনার মতন সাধারণ নাগরিক যারা আছে, তাদের জীবনে এদের প্রভাবটা আসলে কি? এর সঠিক আনসার হচ্ছে, আপনি যদি কোনো রাজনীতিতে না থাকেন,
আপনি যদি সরকারের বিরুদ্ধে বা কোনো কিছুর সাথে জড়িত না থাকেন, এর সরাসরি কোনো প্রভাবই আপনার উপর পড়বে না। কিন্তু আপনি যদি রাজনৈতিক কোনো নেতা হন, অথবা সাংবাদিক হন, অথবা আপনি ছাত্র রাজনীতির সাথে থাকেন, তাহলে কিন্তু আপনি ডেফিনেটলি তাদের নজরদারিতে থাকবেন। আর ডিজিটাল যুগে এটা আরো বেশি জটিল হয়ে গেছে, কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া মনিটরিং হচ্ছে, ফোন ট্যাপিং হচ্ছে, অনলাইন অ্যাক্টিভিটি ট্র্যাকিং হচ্ছে। এই প্রযুক্তিগুলো এখন কিন্তু যে কোনো গোয়েন্দা সংস্থারই হাতিয়ার হিসেবে কাজ করছে। তবে একটা কথা আরো বলা দরকার, এনএসআই অথবা ডিজিএফআই শুধু নেতিবাচক কাজের জন্য নয়, এই সংস্থাগুলো কিন্তু জঙ্গিবাদ দমন, মাদক পাচার রোধ, সীমান্ত নিরাপত্তা এইসব ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যে কোনো রাষ্ট্রের জন্য একটা কার্যকর গোয়েন্দা ব্যবস্থা কিন্তু খুবই প্রয়োজন। কিন্তু প্রশ্ন হলো, সেই ব্যবস্থা জনগণের সেবায় কাজ করছে কিনা, নাকি ক্ষমতার সেবায় কাজ করছে, সেটা দেখাটা জরুরি। এবার আসি আসল প্রশ্নে, এই দুই দলের মধ্যে কে বেশি ক্ষমতাধর? আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকে, কে বেশি শক্তিশালী, এনএসআই না ডিজিএফআই? প্রথমে আসি এনএসআই এর কথা নিয়ে। এনএসআই এর একজন হেড থাকেন, যিনি হচ্ছে ডিরেক্টর জেনারেল, যিনি সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করেন। এর মানে হচ্ছে, যে সরকারি ক্ষমতায় থাকুক না কেন, সেই সরকারের প্রধান গোয়েন্দা সংস্থাই হচ্ছে এনএসআই। এই সংস্থা মূলত পলিটিক্যাল থ্রেট অ্যাসেসমেন্ট, সোশ্যাল আনরেস্ট মনিটরিং এবং ইকোনমিক ইন্টেলিজেন্স, এই সমস্ত বিষয়গুলো আপডেট করবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। এইগুলাই হচ্ছে এনএসআই এর মূল দায়িত্ব। কিন্তু ডিজিএফআই এর কাঠামো কিন্তু সম্পূর্ণ আলাদা। ডিজিএফআই হচ্ছে মূলত সেনাবাহিনীর ভেতরের একটা সংস্থা, আর এই কারণে এদের যেসব অফিসাররা আছে সবাই কিন্তু সামরিক প্রশিক্ষিত। কাউন্টার ইন্টেলিজেন্স, ফোর্স প্রোটেকশন, বিদেশি যেসব গোয়েন্দা সংস্থা আছে তাদের বিরুদ্ধে অপারেশন, এইগুলাই হতেছে ডিজিএফআই এর মূল বিশেষত্ব। আপনি এছাড়া জানলে অবাক হবেন যে ডিজিএফআই এর একটা বড় ফোকাস হলো এক্সটার্নাল থ্রেট। এর মানে হচ্ছে ভারত, মিয়ানমার, এমনকি রিজিওনাল যে জিওপলিটিক্স আছে, এই বিষয়গুলোই ডিজিএফআই সব থেকে বেশি ক্লোজলি মনিটর করে। এনএসআই যেখানে দেশের ভেতরের খবরগুলো রাখে, ডিজিএফআই সেখানে মূলত বাইরের দেশের গেম প্ল্যানগুলো দেখে। আপনারা যদি মিশন বা ক্ষমতার দিক থেকে লক্ষ্য করেন, তাহলে দেখবেন এনএসআই দেশের ভেতরে অনেক এগিয়ে। এর কারণ হচ্ছে সিভিলিয়ান নেটওয়ার্ক, রাজনৈতিক যোগাযোগ, এই সব কিছুতে এনএসআই অনেক বেশি দূরে এগিয়ে রয়েছে। কারণ হচ্ছে সিভিলিয়ান নেটওয়ার্ক, রাজনৈতিক যোগাযোগ, এছাড়া তৃণমূল পর্যন্ত তাদের অনেক বেশি নেটওয়ার্ক থাকে। আর এই কারণেই এনএসআই ডোমেস্টিক ইন্টেলিজেন্সে অনেক দূরে এগিয়ে আছে। আপনারা যদি কাউন্টার ইন্টেলিজেন্স আর মিলিটারি অপারেশনের কথা চিন্তা করেন, তাহলে ডিজিএফআই অনেক এগিয়ে। কারণ হচ্ছে তাদের ট্রেনিং, রিসোর্স আর অ্যাক্সেস টোটালি আলাদা। কিন্তু ব্যাপারটা এতটাও কিন্তু সহজ না। বাস্তবে এই দুটো সংস্থা অনেক সময় একই মাঠে খেলে, আর এই দুই দলের ভেতরে ইনফরমেশন শেয়ারিং এর সমস্যা সব থেকে ব্যাপক। গ্লোবাল ইন্টেলিজেন্স কমিউনিটিতে এই প্রবলেমটাকে বলা হয় আসলে সিলো প্রবলেম। এর মানে হচ্ছে প্রতিটি সংস্থা তাদের নিজেদের তথ্য নিজেদের কাছে রাখে, আর এই কারণে তারা বিগ পিকচারটা দেখতে পায় না। একটা জিনিস চিন্তা করেন, দুটো সংস্থা যদি তাদের দুজনের ইনফরমেশন একসাথে শেয়ার করে, তাহলে তারা অনেক বড় আকারে প্ল্যান করতে পারে এবং তাদের কাছে ভিজিবিলিটি অনেক বড় থাকে। কিন্তু তারা কখনোই কারোর সাথে তাদের ইনফরমেশন শেয়ার করে না। এই কারণেই ডিজিএফআই এর কাছে যে ইনফরমেশন আছে সেটা এনএসআই পাচ্ছে না, এনএসআই এর কাছে যে ইনফরমেশন আছে সেটা ডিজিএফআই পাচ্ছে না। আর এই কারণেই তারা সমস্ত পিকচারটা তাদের কাছে থাকছে না। আর এই সমস্যার কারণে কিন্তু অতীতে অপারেশন ফেলিয়ার হয়েছে। একটা জিনিস বোঝা লাগবে, এই দুটো সংস্থাই কিন্তু পরস্পরের পরিপূরক। এনএসআই যদি দেশের রাজনীতির তাপমাত্রা মাপে, তাহলে ডিজিএফআই সেই তথ্যের সাথে মিলিটারি ডাইমেনশন যোগ করে। একসাথে কাজ করলে কিন্তু এই দুটো সংস্থা একটা কমপ্লিট ইন্টেলিজেন্স পিকচার তৈরি করতে পারবে। আর তারা যদি আলাদা আলাদা থাকে, তাহলে সেই দুটোই কিন্তু ইনকমপ্লিট অবস্থায় থাকবে। এখন যাই আমি ভবিষ্যতের দিকে। বাংলাদেশ এখন এমন একটা সময় আছে যেখানে জিওপলিটিক্যাল প্রেসার চারিদিক থেকে আসতেছে। ভারত আর চীন দুটাই কিন্তু রাইভেলারি। এছাড়া মিয়ানমার রয়েছে, আমাদের রোহিঙ্গা ইস্যু চলতেছে। এছাড়া মার্কিন চাপ, আমাদের কূটনৈতিক অনেক চাপ রয়েছে। এগুলো শুধুমাত্র কিন্তু কূটনীতির বিষয় না, এগুলো কিন্তু ইন্টেলিজেন্সেরও বিষয়। এই দুটো সংস্থাকে নিয়ে আমি দুটো কেস সিনারিও বলতে পারি। একটা হচ্ছে ওর্স্ট কেস সিনারিও, আর একটা হচ্ছে বেস্ট কেস সিনারিও। বেস্ট কেস সিনারিওর ভেতরে এনএসআই আর ডিজিএফআই এর মধ্যে একটা ফর্মাল কোঅর্ডিনেশন মেকানিজম তৈরি হয়, তথ্য শেয়ার হয়, একটা ইউনিফাইড থ্রেট অ্যাসেসমেন্ট পদ্ধতি চালু হয়। এর ফলে কিন্তু বাংলাদেশে ইন্টারনাল ইনস্টেবিলিটি আরো দ্রুত ডিটেক্ট করতে পারবে। এক্সটার্নাল যেসব থ্রেট আছে এগুলোতে রেসপন্সের সময় কমবে। এছাড়া দেশের নিরাপত্তা কাঠামো জেনুইনলি শক্তিশালী হবে। আর যদি ওর্স্ট কেস সিনারিতে আসি,
তাহলে হবে কি, এই দুই দলের ভেতরে যে প্রতিহিংসা চলতেছে সেটা আরো বেশি গভীর হবে। এছাড়া আমি যেটা কিছুক্ষণ আগে বলেছিলাম সিলো প্রবলেম, সেটাও গভীর হবে। পলিটিক্যাল যে ইনফ্লুয়েন্স আছে, এছাড়া সামরিক যে প্রভাব আছে, দুটো নিয়ে কিন্তু ঠেলাঠেলি চলতে থাকবে এই দেশের ভেতরে। আর সব থেকে ক্রিটিক্যাল মুহূর্তে সঠিক তথ্যের অভাবে কিন্তু ভুল ডিসিশন নেওয়া হবে, যেটা আমার আর আপনার মতন সাধারণ জনগণের উপরই প্রেশার ক্রিয়েট হবে। কারণ শেষ পর্যন্ত গোয়েন্দা সংস্থার কাজ কিন্তু সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়া, রাজনীতির খেলার জন্য তারা তৈরি হয়নি। তাহলে এনএসআই নাকি ডিজিএফআই, কে বেশি শক্তিশালী? আসলে এই প্রশ্নটা একটা ভুল প্রশ্ন। এই দুটো সংস্থা আসলে একে অপরের পরিপূরক। এই দুটো সংস্থার শক্তি কিন্তু আলাদা আলাদা জায়গায়, তারা কাজ করে আলাদা আলাদা ভাবে। একটা হচ্ছে দেশের ভেতরে আর একটা হচ্ছে দেশের বাইরে। আসলে এই জায়গায় প্রশ্নটা হওয়া উচিত এরকম, এই দুটো সংস্থা কি একসাথে কাজ করতে পারবে, নাকি রাইভালরি তাদের সব থেকে বড় দুর্বলতা হবে? আপনি কি মনে করেন বাংলাদেশের এই ইন্টেলিজেন্স সংস্থাগুলোকে জবাবদিহিতার ভেতরে আনা উচিত না? অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামতটা জানিয়ে যাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আরো এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম এক্সক্লুসিভ ভিউয়ার্স।